এখন কি এক্সক্লুসিভ করা যায়? সবকিছু উলটপালট হয়ে গেল হচ্ছে আমাদের সালাউদ্দিন সুমন ভাইয়ের ভিডিও দেখে। এই জায়গা বলছি আমার অন্যরকম লাগতেছে। ইউটিউবে অনেকগুলো সার্চ করলাম, বিভিন্ন পত্রপত্রিকা চেষ্টা করলাম, যে কোথাও তার ব্যাপারে কিচ্ছু নেই। যদি আমি এটা বের করতে পারি তাহলে আমার চ্যানেলটা ক্লিক করবে। এই বিশ্বাস থেকে আমার মনে হয়েছে যে আমি যদি সামনে আনতে পারি। আপনি যে সাবজেক্টগুলো নির্বাচন করেন এটার প্রতি মানুষের আগ্রহ আছে। উনি কোনোভাবেই চাননি যে আমি চাকরি ছাড়ি। চাকরি ছেড়ে আপনার ইনকাম কত? 10 লাখ টাকাও ইনকাম করছি। তখনই আমার বাবা একজনকে বলছেন যে আমার ছেলেটা তো বেকার, জানেনি। আপনার এই সোশ্যাল মিডিয়া থেকে ইন টোটাল আর্নিং কত? আমার চিন্তার চেয়ে অনেক বেশি এখানে ইনকাম হয়। আপনি তো বড়লোক হয়ে গেছেন। হ্যাঁ সত্যি, ওখান থেকে আমার হিউজ ইনকাম হয়েছে। এখানে টাকা পয়সার হিসাব নিকাশ যেভাবে আপনাদেরকে সহজ করে বলে দেই, যে কোনো কিছু নিয়ে ভিডিও তৈরি করলে সেটা মানুষ দেখবে, সেটা যদি আপনার পছন্দের জিনিস হয়। এখন আপনি যদি কালকে ক্যামেরা নিয়ে রাস্তায় বের হয়ে গিয়ে আপনি যদি ভিডিও করেন আর ইউটিউবে ছাড়েন, তা আপনি মনে করেন আপনি লাখপতি বা কোটিপতি হতে যাচ্ছেন, দ্যাট ইজ টোটালি রং। চাকরি তখনই ছাড়বেন যখন নিজের প্রতি আত্মবিশ্বাসটা থাকবে, True. তাছাড়া কিন্তু বিপদে পড়ে যেতে হবে। যারা কন্টেন্ট ক্রিয়েট করবেন, আমি বলি আপনাদেরকে মনোযোগ দিয়ে 5 বার দেখবেন। শুনবে, আপনার যদি বলতে কোনো আপত্তি না থাকে, ওই সময় আপনার স্যালারি স্ট্যাটাসটা কি? মানে আপনি কি পরিমাণ আয় করতেন, মানে জব থেকে? আসলে জব থেকে আমি সর্বসাকুল্যে 70,000 টাকা। 70,000 আমার স্যালারি ছিল 60-এর মতো। আচ্ছা, এর সাথে আমি যেহেতু স্পেশাল করেসপন্ডেন্ট ছিলাম, আমার 10,000 টাকা আরও যাতায়াত হিসাবে এক্সট্রা দেওয়া হতো আমাকে। কত সালের গল্প এটা? এটা হচ্ছে 2021 সালে। 21 সাল, মানে করোনার পরের সময়টা বলা যায়। হ্যাঁ। আচ্ছা, তো আপনি তখন কি ইউটিউব সম্পর্কে জানতেন যে ইউটিউব থেকে পয়সা রোজগার করা যায়, বা আপনি যে চ্যানেলে কাজ করছেন ওরা করছে, এরকম জানাশোনা ছিল? জানাশোনা ছিল, কিন্তু আমি এত ইনকাম করা যায় এটা জানতাম না। ওকে শুনতাম, যে বিশ্বাস হতো না যে এখান থেকে এত ইনকাম হয়। ওকে সো আপনার ট্রাভেল দেখে আপনি ইনফ্লুয়েন্স হলেন, ট্রাভেল ব্লগ দেখে। তারপর কি হলো? ট্রাভেল ব্লগ, আমি বললাম ট্রাভেল ব্লগ তো আমি করব, তারপরে আমি তাহলে দেখতে চাই যে এখানে আবার ভিন্নতাকে নিয়ে আসা যায়। ছোটবেলা থেকে ইতিহাসের উপর আমার টান ছিল। হ্যাঁ, তো সিরাজউদ্দৌলাকে বাংলাদেশে আপনি যেভাবে চিনেছেন রে ভাই, ছোটবেলা থেকে সিরাজউদ্দৌলা পড়লাম, সিরাজউদ্দৌলার ছবি দেখলাম, এবং সবকিছু উলটপালট হয়ে গেল হচ্ছে আমাদের সালাউদ্দিন সুমন ভাইয়ের ভিডিও দেখে। অসাধারণ। জি, সিরাজউদ্দৌলা, মুর্শিদাবাদের ইতিহাস ছোটবেলা থেকেই আমাকে যেন মন্ত্রমুগ্ধের মতো রাখতো এই বিষয়গুলো। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে আচ্ছা, আমাদের যে ইউটিউবারগুলো দেখছি যারা বিভিন্ন রাজবাড়িতে যাচ্ছেন, যারা ঐতিহাসিক যেগুলোর ইতিহাসের গুরুত্ব রয়েছে সেই জায়গাগুলোতে যাচ্ছেন, তারা শুধু বলছেন হাই গাইস দেখুন কত সুন্দর বিল্ডিং, কত সুন্দর স্থাপত্য, এই বলে শুধু চলে আসছেন তারা, এর বেশি কিছু বলছেন না। কিন্তু এর ভেতরে যে ইতিহাস আছে, এই রাজবাড়ির এই সিঁড়ি বেয়ে যে কখনো কোনো রাজা গেছেন, কখনো কোনো রানী চলে আসছেন, এই রাজবাড়ি দখল করার জন্য যে কখনো এখানে সৈন্য এসেছে, হয়তো কারো রক্ত গড়িয়ে পড়ে গেছে এদিক দিয়ে, কত ইতিহাসের সাক্ষী এক একটা রাজবাড়ি, এক একটা জমিদার বাড়ি, শোষণের ইতিহাস রয়েছে, কত কি এই রাজবাড়িগুলোর সাথে বা ওই ঐতিহাসিক জায়গাগুলোর সাথে, ইতিহাস সমৃদ্ধ জায়গাগুলোর সাথে জড়িয়ে রয়েছে। এইগুলো ইনক্লুড করলে কেমন হয়, এই চিন্তা করলাম যে আমি বিভিন্ন রাজবাড়িতে যাব, পুরাতন বাড়িতে যাব, তারা সেখানে কারা থাকতেন, সেই ইতিহাস কি, এগুলো আমি তুলে ধরবো, বিস্তারিত নিজে জানবো এবং জানানোর চেষ্টা করব, এটা প্ল্যান করলাম। ঠিক সেই সময়ে দেখলাম যে তারও কিছুদিন আগে ঢাকায় পাওয়া গেছে সিরাজউদ্দৌলার বংশধর, এরকম রিপোর্ট দেখছি। আচ্ছা, নবাবজাদা আব্বাস উদ্দৌলা, তার ইন্টারভিউ চোখের সামনে ভাসছে। ঠিক আমার মাথায় ক্লিক করলো, আচ্ছা সিরাজউদ্দৌলা এমন একটা ক্যারেক্টার যাকে চেনেন না এমন কেউ নেই। বাংলাদেশ তো অবশ্যই, এবং ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলা, বিহার, উড়িষ্যা সবাই চেনেন। তো তার পাশাপাশি আরেকটা নাম খুবই পরিচিত, মীর জাফর। ট্রু। অনেক ক্ষেত্রে সিরাজউদ্দৌলা কেউ না চিনতে পারে, মীর জাফরকে চেনেন যে বিশ্বাসঘাতক হিসেবে, হয়তো ইতিহাস না জানেন কিন্তু এই নামটা জানবেনই। তো পরিচিতির দিক থেকে সমার্থক দুটা নাম। তো তার বংশধর পাওয়া গেল, মীর জাফরের বংশধরের কি অবস্থা, তাকে পাওয়া যায় কিনা আমি গুগল করলাম, দেখি কোনো খোঁজখবর নেই। ইউটিউবে অনেকগুলো সার্চ করলাম, বিভিন্ন পত্রপত্রিকা চেষ্টা করলাম, যে কোথাও তার ব্যাপারে কিচ্ছু নেই। আমি সিদ্ধান্ত নিলাম তখনই যে আমি মুর্শিদাবাদ যাব। যদি আমি এটা বের করতে পারি তাহলে আমার চ্যানেলটা ক্লিক করবে, কারণ এটা সম্পর্কে
আমি একটা জিনিস বিশ্বাস করি, একটা মানুষ যেটা সম্পর্কে আগ্রহ বোধ করে আরও কিছু মানুষের সেটা সম্পর্কে আগ্রহ থাকতে পারে। এই বিশ্বাস থেকে আমার মনে হয়েছে যে আমি যদি মীর জাফরের বংশধরকে সামনে আনতে পারি, এটা মানুষের জানাও হলো, আরেক দিক থেকে যে আমি একটা চিন্তা করছি যে আমার চাকরি গেলে কি হবে, সেই জায়গা থেকে হয়তো আমার এই জায়গায় আমি একটা জায়গা পাবো যেখান থেকে হয়তো আমার ভবিষ্যতের একটা চলার পথ তৈরি হবে। তখন পর্যন্ত আপনি ভিডিও দেননি সোশ্যাল মিডিয়াতে? না, তখন পর্যন্ত আমি ভিডিও দিইনি। তার মানে সিরাজউদ্দৌলা দিয়ে আপনার শুরু? সিরাজউদ্দৌলা দিয়ে শুরু না, কারণ এই প্ল্যান করতে হয়েছে আমার। কলকাতা যখন আমি রওনা দিই, ওই ভিডিওটা কিন্তু প্রথম আমার ভাইরাল হয়, ঢাকা টু কলকাতা 560 টাকায় কিভাবে যাওয়া যায়। তো সেই ভিডিওর সময় আমার মোবাইল সেই ক্যামেরায় ছিল 2 জিবি জায়গা। 2 জিবি জায়গা এখন আমার 2 মিনিটও লাগে না, হয়তো 30 সেকেন্ডে শেষ হয়ে যায়। এইটুকু জায়গা নিয়েই আমি ঢাকা থেকে রওনা দিই, শ্যুট করতে করতে যাই, যেটা খারাপ শট সেটা ফেলে দিই, জানি যে আমার জায়গা কম। এরকম করতে করতে কলকাতা যেতে যেতে কত ছবি যে আমি ফেলে দিয়েছি, কারণ আমার জায়গা নেই। এইরকম কলকাতায় যে আমি যে টানা রিক্সাগুলো আছে, আমার খুব ইচ্ছে ছিল যে টানা রিক্সার একটা ছবি আমি রাখবো, কলকাতায় এসেছি। কিন্তু এই একটা শট 3 সেকেন্ড বা 5 সেকেন্ডের যে একটা শট নিব, এটা নেয়ার জন্য আর কোনো জায়গা ছিল না, ডিলিট করার মতো আমার কোনো অপশনও ছিল না। আমি ফিরে এসে ওই ভিডিওটা বানালাম, এটা প্রথম ভাইরাল হলো, আমার ব্যাপক ভাইরাল হলো, 6 মিনিটের ভিডিও। কিন্তু আমার ওই যে প্ল্যানিং চলছিল আমি মুর্শিদাবাদ যাব, তারপর ঠিকঠাক করলাম, অফিসে ছুটি নিলাম, ঈদের দিন কলকাতায় ছিলাম, তারপর দিন মুর্শিদাবাদ গেছি। যাওয়ার পরে খুঁজতে খুঁজতে এমন একটা হোটেলে আমি উঠলাম মুর্শিদাবাদে, যেই হোটেলের মালিক হচ্ছেন একজন কবি সলিল ঘোষ, তার বন্ধু হচ্ছে মীর জাফরের বংশধর। আপনি কি এগুলো ওয়ার্কআউট করে গেছেন নাকি ওখানে যাওয়ার পরে? এটা আমার পুরোপুরি ফাঁকা, কিচ্ছু জানি না কেউ আছে কিনা, একেবারে মানে আমি জানতামই না যে কেউ মীর জাফরের বংশধর কেউ মুর্শিদাবাদে আছেন, তার সাথে আমার দেখা হবে, আমি কিছুই জানি না। কিন্তু সেখানে গিয়ে হাজারদুয়ারি যে প্রাসাদ, তার পাশে একটা হোটেল, সলিল ঘোষ, তার ওখানে উঠলাম। খুবই বৃদ্ধ মানুষ, তিনি কবি, মুর্শিদাবাদের একজন। আমাকে পেয়ে সাংবাদিক শোনার পরে উনি গল্প শুরু করলেন। আমি বলতেও ভয় করছিলাম যে জিজ্ঞেস করব কিভাবে নেবে, মীর জাফরের বংশধরকে আমি ইন্টারভিউ করতে আসছি বা তার সম্পর্কে জানতে আসছি। তো বলার পরে বলছে সে তো আমার বন্ধু, কিন্তু সে তো কোনো ইন্টারভিউ দিবে না। তারা তো বোঝোই যে তারা এটা নিয়ে এখনো অস্বস্তিতে আছে। মানুষজন যখন বলে ওই যে মীর জাফরের বংশধর যাচ্ছে, তাদের খুব খারাপ লাগে। তবে তোমাকে আমি বাড়ি দেখিয়ে দিচ্ছি, তুমি সেখানে যাও, গেলে সেই বাড়িতে গেলে পেয়ে যাবা, কিন্তু আমার কথা বলো না। আমাকে বাড়ি দেখিয়ে দিয়েছেন, সেই বাড়িতে গেছি। উনি তো সরাসরি অস্বীকার করলেন। আমার এই যে ওই আইফোনেই কিন্তু সেই সময় যাওয়ার সময় কিন্তু আমি আসার পরে একটা ক্যামেরা কিনে নিয়ে গেছি। তো সাহসেরও ব্যাপার না, দুর্দান্ত সাহসের ব্যাপার, ভিন দেশ, কি বিপদে পড়ে যাই। আমি ফোনটা অন করে নিয়ে আইফোনটা রেকর্ডটা দিয়ে এভাবে ধরে তার সাথে কথা বলছি, উনি দরজা ধরে দাঁড়িয়ে আছেন। তো বলছে না আমি না অন্য কেউ। আমি বললাম আপনার বন্ধু অমুককে চেনেন? ওনার বন্ধুর কথা বলিনি। বলছে সবাই তো বলছে আপনি, কারণ উনি তো আমাকে নিষেধ করেছিলেন। বলছে না আমি না, এটা অন্য কেউ, আমি না। অস্বীকার করলেন। তার আশপাশের বাসার লোকজন বা অন্যান্যরা, তারা সবাই বললেন না উনি। তো এই ভিডিওটা এমন ভাইরাল হলো যে আমার একদিনে সাবস্ক্রাইবার বেড়েছে 78,000 সম্ভবত ইউটিউবে একদিনে। অথচ আমি যখন ইউটিউবিং শুরু করি, প্রথম 6 মাসে আমার 96 জন সাবস্ক্রাইবার হয়েছিল, 100 জনও হয়নি। খুব কষ্ট লাগতো যে হয় না কেন। সে একদিনে আমার এত সাবস্ক্রাইবার হয়ে গেল। আর এখান থেকেই মূলত আমার উত্থানটা শুরু হলো এই জায়গায়। আর যে চিন্তা নিয়ে আমি শুরু করেছিলাম যে 15-20 হাজার টাকা হলেই আমি খুশি, আমার বাসা ভাড়াটা হবে, দেখলাম না, আমার চিন্তার চেয়ে অনেক বেশি এখানে ইনকাম হয়। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এটা যখন চলতে থাকলো, আমার চলতে দেখা গেল যে আমার স্যালারিকে অতিক্রম করছে 2-1 মাসে ওই মীর জাফর। হ্যাঁ, 70,000 টাকা এটা একটা ভিডিওর ইনকাম, এটা কোনো বিষয় না। তারপরে দেখা গেল যে স্যালারির চেয়ে 3 গুণ 4 গুণ বেশি আমি ইনকাম করতে থাকলাম। সুমন ভাই, একটু ইন্টারাপ্ট করছি, এখানে একটা বিষয় আপনাদের আমি বলি। আমাদের এই প্ল্যাটফর্মে অসংখ্য সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটররা এসছেন। সালাউদ্দিন সুমন ভাই কিন্তু খুবই রিনাউন্ড, এবং উনি যে জনরাতে কাজ করছেন এটা একটা ইন্টারন্যাশনাল জনরা আমরা বলি। কিন্তু আমরা এখানে টাকা পয়সার হিসাব নিকাশ যেভাবে আপনাদেরকে সহজ করে বলে দেই, এটা মনে করে কালকেই যদি আপনি ক্যামেরা নিয়ে, ওই যে বলে না যে আমাদের গ্রামাঞ্চলে একটা কথা বলে যে ওই যে বিলে মাছ উঠেছে, তো সবাই জাল নিয়ে বের হয়ে গেছে। এখন আপনি যদি কালকে ক্যামেরা নিয়ে রাস্তায় বের হয়ে গিয়ে আপনি যদি ভিডিও করেন আর ইউটিউবে ছাড়েন, আর আপনি মনে করেন আপনি লাখপতি বা কোটিপতি হতে যাচ্ছেন, দ্যাট ইজ টোটালি রং। এখানে
ইন্টারেস্টিং বিষয়টা আপনারা খেয়াল করেছেন কিনা, উনি কন্টেন্টের ইউনিকনেসটা জানতো, কন্টেন্ট কোনটা মানুষ দেখবে এটা উনি জানতো, এই জানাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং তারপর এটার প্রেজেন্টেশন। সো এটা যদি আপনি বুঝতে পারেন, গ্রামারটা আপনি যদি বুঝতে পারেন, তাহলে নিশ্চয়ই আপনার দ্বারা সম্ভব।